দর্শক দেখুন, এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে এবং এই হচ্ছে লেখা। দেখে নিন দুর্গাপুর গণধর্ষণের অভিযুক্তদের। মূল অভিযুক্ত শেখ নাসিম উদ্দিন এখনও অধরা। নিচে লেখা শেখ রিয়াজ উদ্দিন, শেখ ফেরদৌস, তারপরে শেখ শফিকুল। দুর্ভাগ্যের। দর্শক, আমি দেখছি যে শুভেন্দু অধিকারী উনিও মানে এই ভিডিও দিয়ে পোস্ট করেছেন এবং লিখেছেন, দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের অভিযুক্তদের পরিচয় দেখে নিন বলে তালিকা দিয়েছেন। প্রত্যেকের বাড়ি বিজরা গ্রামে। নিচে লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কথাই, এদের লাথি খাওয়া নিয়ে আপত্তি করা উচিত নয়, তাই এদের উৎপাত ও অপরাধ প্রবণতা দিন দিন ক্রমবর্ধমান। তার মানে দর্শক যা দেখতে পাচ্ছি, যদি আমি এক কথাই বলি, এই রাজ্যের যিনি প্রশাসক চালাচ্ছেন দিদি, তার উদ্দেশ্যে একটাই বলতে পারি, দিদি, যাদের ভোটে আপনি ক্ষমতায় বারবার ফিরে আসছেন বা ক্ষমতায় টিকে রয়েছেন, তাদেরকে তুমিই বলি এখন, কারণ একটা লাইন আছে, সেই জন্যে তাদেরকে তুমি ধর্ষক করেছো, মানুষ করনি। কারণ যেখানে যা ঘটনা ঘটছে আমি দেখছি অধিকাংশ ক্ষেত্রেই ধর্ষকদের যখন নাম দেখতে পাচ্ছি, অধিকাংশ ক্ষেত্রেই, সবটা হয়তো বলা যায় না, অধিকাংশ ক্ষেত্রে আমি যেটা বলছি এই মুসলিম সমাজের। আর এই মুসলিম সমাজের লোকেরা নানান সব জ্ঞান দিয়ে থাকেন, নানান ক্ষেত্রে ধর্ম, নীতি, আদর্শ, হাদিস, কোরআন, বিরাট লাফালাফি এইসব নিয়ে। কিন্তু আমি বলি, একবার দেখেছেন, নিজেদের দিকে তাকিয়ে দেখেছেন কি হয়েছে এই সমাজটার? কি করেছেন দিদি, যাদের জন্য গলা ফাটাচ্ছেন? দিদি নাকি আপনাদের জন্য বিরাট কাজ করছেন, দিদি বাঁচাচ্ছেন, দিদি অনেক কিছু করছেন, আপনাদের উন্নতি করছেন। এই তো উন্নতি। ধর্ষকের সংখ্যা বৃদ্ধি করে দিয়েছেন দিদি। সে সঙ্গে আরও যে অপরাধমূলক কাজকর্ম আছে, সেখানে অপরাধীর হিসেবে সংখ্যাটা বাড়িয়ে দিয়েছেন তিনি। যদি মুখের কথায় বিশ্বাস না হয়, একবার করে জেলে ঘুরে আসবেন। জেলে যারা গেছেন বা যাদের কোনো লোকজন গেছেন, তারা হয়তো জানতে পারেন খোঁজ খবর নিয়ে, নাহলে আরও অনেক জানার উপায় আছে। যারা জেলের কর্মী আছেন, আধিকারিক আছেন, একটু খোঁজ নেবেন তো। প্রত্যেকটা জেলে যত সংখ্যক আসামি বা কয়েদি থাকে, তাদের কত শতাংশ এই সম্প্রদায়ের, মুসলিম সম্প্রদায়ের? ম্যাক্সিমাম হচ্ছে মুসলিম, ম্যাক্সিমাম। আমি অনেকবার এই কথাগুলো বলে থাকি যে মুসলিম সমাজের কি অবস্থা, তাদের কতটা উন্নতি করেছেন দিদি, সেটা বুঝতে গেলে দুটো জায়গাতে গেলেই হয়ে যাবে। একটা হচ্ছে সরকারি হাসপাতাল, আর একটা হচ্ছে জেল। সরকারি হাসপাতালে গেলে অর্থনীতি পরিষ্কার হয়ে যাবে। 90% মুসলিম পেশেন্ট, তার মানে কি বেসরকারি হাসপাতালে বা নার্সিংহোমে চিকিৎসা করানোর ক্ষমতা নেই পয়সা খরচ করে। ওখানে যেমনই হোক চিকিৎসা, ওই পড়ে থেকে মেঝেতে গড়িয়ে, হাসপাতালের বাইরে শুয়ে, এইভাবে কাটাতে হচ্ছে। তারই মধ্যে যতটুকু যা চিকিৎসা হয়, বাকি প্রাণ চলে যায়। পেশেন্টের 90% মুসলিম, আর ডাক্তারের সংখ্যাটা যখন দেখবেন হিসেব করে, 95% অমুসলিম, 5%ও মুসলিম ডাক্তার পাবেন না। দুটো জিনিস ওখানে পরিষ্কার হয়, একটা হচ্ছে অর্থনীতির হাল মুসলিম সমাজের, আর দুই হচ্ছে শিক্ষার হাল। পেশেন্ট 90%, তারও বেশি কোথাও, কিন্তু ডাক্তার 5%ও নেই মুসলিম সমাজের। তার মানে শিক্ষার অবনতি, শিক্ষা বলে কিছু নেই, অবনতি কেন, মানে উন্নতি হয়নি সেই অর্থে। আর অর্থনৈতিক হাল খুব খারাপ, সব সরকারি হাসপাতালের উপরে ডিপেন্ডেড। এমনিতে পরিকাঠামো খারাপ, তার সত্ত্বেও ডিপেন্ড করতে হয়, মানে এতটাই আর্থিক অবস্থা খারাপ। আর জেলে যদি যান, সেখান থেকে পরিষ্কার হয়ে যায় যে এই সমাজের লোকজনরা কতটা এই অপরাধ কাজকর্মের সঙ্গে যুক্ত। এর দায়কার। একটা সমাজ উঠে আসবে, শিক্ষিত হবে, ভালো হবে, গঠনমূলক কাজকর্মে যুক্ত থাকবে,
তো সেটা করার দায়িত্ব কার? অবশ্যই সংশ্লিষ্ট সরকারের। মানুষজন তো বেয়ারা হতে পারেন, বা তাদের মধ্যে শিক্ষা না থাকলে যা হয় নানান সব কাজকর্মে তারা লিপ্ত হতে পারেন। একটা বাড়ির একটা ছেলে খারাপ হতে পারে, কিন্তু যদি কেউ ছেলে খারাপ হয় তো তার দায়টা আমরা গার্জেনদেরকে দিই না যে আপনি কী ছেলে মানুষ করেছেন, বলি না? নাকি বলবো ও ওই রকমই, নাকি ওকে ঠিক করে গাইড করলে ভালো কিছু হতে পারতো? তাহলে যখন একটা বাড়ির ছেলে যখন বিগড়ে যায়, কিছু হয়ে যায়, যেমন আমরা তার গার্জেনকে দোষ দিই, তাহলে একটা সমাজ, এই রাজ্যে তার একটা অংশ বিগড়ে যাচ্ছে, ধর্ষক, চোর, ডাকাত দেখতে পাচ্ছি, তো তার দায়টা সরকারকে নিতে হবে না? যখন সরকার বলে আমরা এদের জন্য অনেক কিছু করেছি, বা যখন এই অংশের কিছু কিছু মানুষ বলেন দিদি আমাদের জন্য অনেক কিছু করেছেন, তাহলে এই দায়টা দিদিকে নিতে হবে না? যে কি করছেন, মানুষ করেছেন নাকি ধর্ষক করেছেন? এদিকে মুসলিম সমাজের লোকেরা বলেন ধর্ষণ ভীষণ পাপ, জেনা মানে এ পাপ ক্ষমা হওয়া মুশকিল আছে। জেনা, মেয়েদের দিকে তাকানো যায় না, উচিত না। 10 বছরের উপরে মানে সাবালিকা মানে হলেই আর কি, সাবালিকা বলতে ইসলাম ধর্মে অনেক অল্প বয়সে সাবালিকা ধরা হয়, তার মানে বায়োলজিক্যাল বিষয়টা এসে গেলেই সাবালিকা ধরা হয়, তারপর থেকে তাদেরকে তাকানো যাবে না। বলেন মোল্লা মৌলবী সাহেবরা সব কত কি বলেন, তাকালে এই হয়ে যাবে, ইমান চলে যাবে, পাপ হবে, এই হবে, কত কি বলেন। তো কি করেছেন? জলসা তো প্রচুর করেন। এই যে কিছু কিছু মৌলবী সাহেব আমাদের উপরে বিরাট করে বলেন কলঙ্ক অমক তমক, জলসা তো প্রচুর করেন। এই নীতিগানটা দিতে পারেন না? এই শিক্ষাটা দিতে পারেন না? কেন এই ধরনের বিষয়টা আসছে? লজ্জা করে না? সমাজকে তো আপনারা কি বিরাট ইমানদার করছেন, শফিকুল ইসলামরা সব গুমরা করে দিচ্ছে। এই ধর্ষণ যে পাপ, মহাপাপ, এটা যে করা যায় না, এই শিক্ষা দিতে পারেন না? এই শিক্ষা দিতে পারেন না? আবার দেখবেন এরাই আবার চোর, ডাকাত, ধর্ষক যারা বা অভিযুক্ত, তারাই দেখবেন শফিকুল ইসলামকে বলবে কাফের, ধর্মের কলঙ্ক। এরাই বলবে, এরাই পোস্ট করবে, এরাই সুযোগ বুঝে আমাকে ফোন করে হুমকি দেবে। এই হচ্ছে মুসলিম সমাজের অবস্থা। আমি আর একটা টাটকা বিষয় আপনাদের সামনে একটু চর্চা করব। কেন বলছি এই অংশটা এই রকম? আমি যেমন এইসব দেখছি, আপনারা যেমন এইসব খবর দেখছেন, ভুক্তভোগী হিসেবে একজন মহিলার সঙ্গে মানে ভুক্তভোগী মহিলা, তার সঙ্গে আমি একটু চর্চা করব। তিনি অন্য কেউ না, ইউটিউবার রোজিনা রহমান, যাকে মাঝে মধ্যেই দেখে থাকেন। আমি তার সঙ্গে একটু চর্চা করব, কারণ তার একটা পোস্ট আমি একটু আগে, আমি আজকেই নজর করলাম, উনি করেছেন ফেসবুকে। এই হচ্ছে সেই পোস্ট। ফ্রেন্ড লিস্টে কোনো কাফের নেই, কিন্তু কিছু একটা পোস্ট করলেই কমেন্ট করার জন্য উড়ন্ত লুঙ্গির দুরন্ত ঝাঁপ দেখা যায়। তার মানে এরা আমার আইডিতে দিনরাত নজর রাখে, শুধু নজর রাখে না, পারলে যেন চোখ দিয়ে রেপ করে দেয়, এরকম অবস্থা। কেন বলছি? যা সব কমেন্ট দেখছি, এবং আমি আর একটা ভিডিও দেখছিলাম, কোন এক ইউটিউবার শাসক ঘনিষ্ঠ হবে, হঠাৎ করেই রোজিনা রহমানটা ভাসিয়ে দিয়ে তিনি বলেছেন যে রোজিনা নাকি কোথায় পশ্চিম মেদিনীপুর না পূর্ব মেদিনীপুরের কোনো একটি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হবেন। আমার সাথে রোজিনার কথা হয়েছিল, ও বললো যে যা বাবা, আমি তো কিছুই জানি না। তো হঠাৎ করে এই খবরটা কোত্থেকে করে দিলেন ওই ইউটিউবার। তো ওনার বক্তব্য যে শাসক ঘনিষ্ঠ ইউটিউবার, তো একটা মেলাইন করার চেষ্টা হচ্ছে যাতে করে আমি আমার কাজে সমস্যায় পড়ি। কিন্তু সেই ভিডিওতে যেভাবে পোস্ট করা হয়েছে, কমেন্ট করা হয়েছে, আমি কয়েকটা কমেন্ট দেখছিলাম, যাচ্ছে তাই। ও খুব কদিন মানে খুব কষ্টে ছিল, আমাকে অনেকবার ফোন করেছে, আমি আর পারছি না, বাড়িতে কেমন লাগছে, মানে একটা অন্যরকমের হয় না, মানে যাচ্ছে তাই, মানে এই করব সেই করব, মানে যাচ্ছে তাই ভাবে তাকে কমেন্ট করা হয়েছে। আমি ওটা দেখে ভাবছিলাম যে ইউটিউবার এই খবরটা করেছেন, তিনি কি রোজিনাকে এইভাবে মানসিকভাবে ভেঙে দেওয়ার জন্য করেছেন? তার মান সম্মান নিয়ে ছেলেখেলা করার জন্য করেছেন? ইউটিউবার, আমি ইউটিউবার, আমরা বেশি কিছু বলি না, কিন্তু তবুও কোনো এক মহিলার সম্ভ্রম নিয়ে যখন কোনো কথা হয় তখন খারাপ লাগে বই কি। তা একজন ইউটিউবার যদি কেউ সচেতন হয়ে থাকেন, কেন যে তারা এটা দেখেন না বা এটা ভাবেন না তার বাড়িতেও মা, বোন, কেউ না কেউ আছেন মহিলা, যদি তাদের সম্ভ্রম নিয়ে তার ভিডিওর জন্য কখনো কেউ প্রশ্ন করেন, সেটা তারও ভালো লাগতো না। কেন তিনি বোঝেন না, অবাক লাগে বিষয়টা। তো তার সঙ্গে কি হয়েছে, মানে কী ধরনের পোস্ট, সব পোস্ট মানে পড়া যাবে না এমন পোস্ট আমি দেখেছি কয়েকটা। কিন্তু আমি যেটা বলতে চাইছি, দর্শক যারা পোস্ট করেছেন তারা কারা? সবই আমার ভাইজান, সব আমার এই যে সম্প্রদায়ের তারা। এই হচ্ছে সম্প্রদায়, এই হচ্ছে তাদের শিক্ষা। মা, বোন, জ্ঞান বলে কিছু নেই, এরাই আবার জ্ঞান দেয়।
বিরাট ধর্মের, কিন্তু ধর্মের যদি সত্যি যদি আপনি ইসলাম ধর্মকে ভালোবাসেন, যে কোনো ধর্ম যদি আপনি পালন করে থাকেন, আপনি কাউকে ধর্ষণের হুমকি দিতে পারেন, কাউকে ধর্ষণের হুমকি দিতে পারেন। কিন্তু প্রচুর এই থ্রেট, এই হুমকি হয়েছে। ও তো মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিল, বলছিল যে আমি আর কাজ করবো না। আমি ওকে সাহস দিয়েছি যে না, যদি পিছিয়ে যায় তাহলে হেরে গেলাম। তো আমাদের লড়াই তো এখন অনেক অনেক লড়াই করতে হবে, তো পিছাবো কেন? আমরা আমরা লড়বো, আমরা এগোবো, আমরা জয় করব। আমি তাকে একটু ফোন অনলাইনে নেওয়ার চেষ্টা করছি। ওয়েট দর্শক, একটু কথা বলতে চাই রোজিনা রহমানের সঙ্গে। হ্যাঁ, অনলাইনে পেয়েছি। রোজিনা, আমি তো তোমার ব্যাপারে অনেকগুলো বললাম কথা। আজকে এই যে দুর্গাপুরের বিষয়টা দেখি আমার মনে আর কি আরও প্রশ্ন জাগলো যে সত্যি এই সমাজটা এমন হয়ে গেছে, এই মুসলিম সমাজ, আমরাও সেই সমাজের, কিন্তু কোথাও আমাদের নিজেদেরই লজ্জা লাগে যে এই সমাজটা কোন জায়গায়, যারা ডিরেক্টলি থ্রেট দিচ্ছে ধর্ষণ করব, এবং ঘটনা ঘটলে সেখানে নাম উঠে আসছে ধর্ষণ করব। তোমার সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছে তুমি একটু শেয়ার করো। আমি জোর কিছু করব না, মানে যেভাবে তোমার নামে এইসব চলছিল এবং যারা করছিল, এবং তুমি একটা পোস্ট করেছো এখানে, বলো তুমি, তোমার যদি কিছু হ্যাঁ বলার থাকে। শফিকুল্লাহ, আমি মানে কদিন ধরেই তোমার সঙ্গে যেহেতু আমি কথা বলি, মানে ব্যক্তিগতভাবে মানে আমি সমস্যাটা তোমার সঙ্গে শেয়ার করছিলাম, মানে কমেন্ট, মানে আমি তো সব থেকে বড় কথা শফিকুল্লাহ, আমার কি বলতো, আমি তো ফিল্ড করি। যেহেতু আমি ফিল্ড করি, তো সেহেতু একটা জিনিস কি বলতো, ও আমার মনে হয় এরা আমাকে যেখানে পাবে সেখানে হয়তো ধর্ষণ করে দিবে। আবার আজকে তো মুখ্যমন্ত্রী বলেছেন রাতে বেরোবেন না। তুমি জানো আমি যে কোনো কাজের ক্ষেত্রে আমি কম্প্রোমাইজ করি না। আমি অনেক মানে অনেক পরিশ্রম করি, মানে সেটা রাত হোক দিন হোক আমার কাছে কিছু ব্যাপার নয়, মানে আমি সেই রকম সাহসিকতা নিয়েই কাজ করি। কিন্তু যেভাবে আমাকে আক্রমণ হচ্ছে, মানে জাস্ট বলার ভাষা নেই আমার, মানে কি অশ্লীল ভাষা সেগুলো। মানে একবার যদি ওরা আমাকে পায়, মানে সেই কুকুর মাংস পেলে যেমন অনেকদিন পর, বা বাঘ চিড়িয়াখানায় যদি একটা মানুষকে পায় অনেকদিন পর খাবলে খাবে, মানে সেই রকম ভাবে কমেন্ট। তুমি সেই কমেন্টগুলোর স্ক্রিনশট যদি দিতে বলো আমি অবশ্যই দিয়ে দেবো। এই কমেন্ট হতে পারে মানে এ, আহ, আবার অনেকেই মানে যাচ্ছে তাই কমেন্ট, সেই কমেন্ট গুলো। আমি বলছি আমি পাঁশকুড়া পশ্চিমের প্রার্থী হব বিজেপির, এরকম একটা দিয়ে খবর করেছে ইউটিউবার। তো আমি বলছি সেখানে কমেন্ট, রোজিনাকে যদি খাটে পায়, রোজিনাকে মানে আরো, মানে এটা তো আমি অনেক ভদ্র বলছি, মানে মানে কি কি ধরনের কমেন্ট, মানে আমি বলছি যদি কেউ প্রার্থীও হয়, ধরো কেউ প্রার্থী হলো, তাকে কি ওই ধরনের কমেন্ট করা যায়? সে যে কোনো দিকে। তাহলে কি মানুষের আজকে আমাদের ব্যক্তি স্বাধীনতা বলে কিছু নেই? আমি বলছি তোমায় শফিকুলদা, কারণ কেন একটা, যে কোনো ধরো তোমার মতের সাথে মিললো না, তুমি তাকে যথেষ্ট ভাবে গালাগালি, তো মানে ওগুলোকে গালাগালি বলে না, ওগুলোকে চোখ দিয়ে রেপ তুমি, মানে সেই ধরনের ব্যাপার। মানে রোজিনাকে পেলে যেখানে পাবো সেখানে মানে ছাড়বো না, মানে এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি মেন্টালি খুব ভেঙে পড়েছিলাম, মানে আমার সত্যি আমি 2 রাত আজকে নিয়ে ঘুমাতে পারিনি, মানে কাল পরশুদিন রাত, তার আগের দিন রাত, মানে আমার চোখে ঘুম ছিল না, যে এই সম্প্রদায় কারা, এদেরকে কিভাবে আমি মানে, মানে আমি মনে মনে বিদ্ধ হয়েছি। শুধু আমি সেজন্য ফেসবুকে পোস্ট করেছি যে আমার সত্যি আমার প্রোফাইলে কোনো কাফের নেই, যারা এই ধরনের মন্তব্য করে তাদেরকে আমি কাফের বলি। আমাদের ভাষা তো, আমাদের সংখ্যালঘুদের ভাষা কাফের বলে, সব থেকে নিকৃষ্টতম কাজ করলে তাকে কাফের বলা যায়। সেই রকম কাফেরের সংখ্যা কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে নেই, সব যথেষ্ট ভদ্র মানুষ। কিন্তু কোথা থেকে শফিকুল দা একটা যদি কিছু পোস্ট করি, তুমি ভাবতে পারবে না কি ধরনের আক্রমণ। কেন করনি, কেন এই করনি, কেন সেই করনি শফিকুল দা। আমি এক থেকে শুরু করেছিলাম, কষ্ট করে, অনেক কষ্ট করে এক থেকে শুরু করেছিলাম। তখন আমার পাশে কিন্তু এরা ছিল না। এরা এমন নয় যে এরা আমাদের চ্যানেলকে দেখে এরা সমস্ত কিছু কমেন্ট করে আমাদের চ্যানেলের ভিউ বাড়িয়ে দেয়। এরা আমাদের সঙ্গে কোনো সাপোর্টিং কাজ করে না। যারা করে, যারা রয়েছে, আমি যাদেরকে বলি এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সনাতনী ভাই বোনেরা, তারা আমাদেরকে দেখে, তারা আমাদেরকে কমেন্ট করে, তারা আমাদের পাশে থাকে। কিছু হলে বলে রোজিনা আমরা তোমার পাশে আছি, আশীর্বাদ করছি, এই ধরনের ভাষা বলে। আমি সমস্ত আমাদের পুরো কমিউনিটিটাকে আমি বলবো না, কারণ অনেক শিক্ষিত মানুষ আছে, অনেকে বলে রোজিনা খুব ভালো কাজ করছো। আর যারা মনে করে যে সংখ্যালঘু মানে তৃণমূল হতে হবে, তৃণমূলের বাবার সম্পত্তি সংখ্যালঘু, মানে তুমি আর অন্য কিছু হতে পারবে না, তুমি আর বিরোধিতা করতে পারবে না, তুমি আর কোনো কথা বলতে পারবে না। আর এরা তো নাপাক করে দিয়েছে বিজেপিকে, কিন্তু বিজেপিরই লেবার রুমে এদের জন্ম, তৃণমূলের, সেটা এরা ভুলে গেছে। যদি তুমি বিরোধিতা করো, তার মানে তুমি বিজেপি, তুমি সংখ্যালঘু, মানে তুমি আমাদের সম্পত্তি, আমরা তোমাকে ভোগ করব। তুমি কোনো রকম কিছু অন্যদিকে যেতে পারবে না। কেন আমরা তোমাকে ভোগ করতে পারছি না? কেন তুমি বিরোধিতা করছো? কেন তুমি অন্যরকম কথা বলছো?
কেন তুমি প্রতিবাদ করছো না? কেন তুমি উত্তরপ্রদেশ নিয়ে কথা বলছো না? কেন তুমি গুজরাট নিয়ে কথা বলছো না? কেন তুমি পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলছো? এদের অবস্থা হচ্ছে এই এই মুহূর্তে এই রকম। আমি বলছি এই ক্ষেত্রে শাসক দলনেত্রীরও বিপদ, যেভাবে এদেরকে বাড়তে দিচ্ছে। শুধু আমরা নয়, আমাদের কি হবে বলো তো? কি হবে? মেরে দিলে মরে যাব, আমার আমার কোনো ভয় নেই, কিন্তু এই কাজটাকে আমি প্রচুর ভালোবাসি। সেই কাজটা থেকে যদি আমাকে সরে যেতে হয়, আমার মনে হয় জীবিত থেকে আমার লাভ হবে না। তোমাকে আমি এর আগেও বলেছি। মানে আমি এই কাজটাকে খুব ভালোবাসি। খেতে পাই না পাই, কিছু টাকা আসুক না আসুক, শুধু টাকার জন্য করি না। আমরা নিজেরা ভালোবেসে এই কাজটা করি। আমি দীর্ঘদিন করে এসেছি শফিকুলদা। আর আরেকটা জিনিস, মানে যে ইউটিউবার খবরটা করছিল, বলছিল আমি নাকি কথা বলতে ঠিক মতো পারি না। এইটা কুণাল ঘোষ বারবার বলে। সে কুণাল ঘোষেরই সাংবাদিক। কুণাল ঘোষ বারবার বলে আমি নাকি কথা বলতে পারি না। সেই কুণাল ঘোষের এক্সক্লুসিভ ইন্টারভিউ 4-5টা তোমাকে দেখিয়ে দেবো, আজ থেকে 4 বছর আগে, যখন আমি এতটা ভালো হয়তো প্রশ্নও করতে পারতাম না। এক্সক্লুসিভ আমাকে ইন্টারভিউ দিয়েছিল, তখন তার আমাকে সাংবাদিক মনে হয়েছিল। এখন আর আমি যেহেতু তার সপক্ষে কথা বলছি না, বা তৃণমূলের বিরুদ্ধে কথা বলছি বা সমালোচনা করছি, তাই আমাকে এখন সাংবাদিক মনে হয়নি। আমি তোমাকে শফিকুলদা আজকেই তোমার এই চ্যানেলে এক্সক্লুসিভ, মানে আমি বঙ্গ টিভিতেও বলিনি, আজকেই প্রথম বলছি, এই কুণাল ঘোষের আমার কাছে 4-5টা ইন্টারভিউ এক্সক্লুসিভ। যখন ফিরহাদ হাকিমরা জামিন পেয়েছিল, মুখপাত্র হয়ে তিনি প্রেস কনফারেন্স করার পর আমাকে এক্সক্লুসিভ দিয়েছিল। 4 বছর আগে উনার আমাকে সাংবাদিক মনে হয়েছিল, এখন কিন্তু সাংবাদিক মনে হয়নি। আর দিদি তো আজকে বলে দিয়েছে মেয়েরা বেরোবেন না, মেয়েরা নিজেদেরকে সুরক্ষিত রাখবেন। মানে বাঘ, কুকুর, বিড়াল সব চিড়িয়াখানা থেকে আমি ছেড়ে রাখবো, আর তুমি ঘরের মধ্যে থাকবে। বলছি এই যে তালিবানি তালিবানি করে মহুয়া মৈত্ররা ঘর যাচ্ছিল না, আমি বলছি তালিবানি শাসন তো আমাদের পশ্চিমবঙ্গেই চলছে। তারা মেয়েদেরকে ঘরে থাকতে বলছে, মেয়েদেরকে ভেতরে থাকতে বলছে। রাত 12টায় কোনো কভারেজ হলে আমি যদি যাই, আমার দায়িত্ব। ধর্ষণ হয়ে গেলে হয়ে যাব, কি হবে? আমি বেরিয়েছি কেন? ওকে রোজিনা, আমি আর কিছু জানতে চাইলাম না তোমার কাছ থেকে, তোমার মনের যা অবস্থা, যা ক্ষোভ। তবে আমি এটা দেখলাম, তুমি দুদিন আগে যেভাবে ভেঙে পড়েছিলে, তুমি আবার সেই শক্তি সঞ্চয় করেছো এবং লড়াইয়ের মানসিকতা রেখেছো। আমার সেটা দেখে খুব ভালো লাগছে। যাই হোক, এরকম ঝড় আসবে। একদম, আমি বলছি একদম তোমার তোমার জন্য কিছুটা, কারণ কেন তুমি আমাকে মেন্টালি যেভাবে সাপোর্ট দাও, যে বোন যাই হোক আমরা একসাথে থাকবো। দেখবে যে কমিউনিটি আজকে আমাদেরকে ঘৃণা করছে, তারা একদিন বুঝতে পারবে যে আমরা সেই কমিউনিটির ভালো চেয়েছিলাম, যেটা তুমি সবসময় বলো। আমিও সব সেটাই থেকে কি জানো তো, নিজের, সব থেকে নিজের ঘরে যদি তোমাকে অপমান করা হয় না, সব থেকে সেটা কষ্টের হয়। ওকে, সেটা আমিও বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ রোজিনা। থাকো, সতর্ক থাকো। আর কি বলবো, মুখ্যমন্ত্রী তো কোনো দায়িত্ব নেবেন না বলি দিয়েছেন রাতে বের হলে। তবুও আমাদেরকে বেরোতে হবে, কাজ করতে হবে। দেখা যাক, যদি অবস্থার পরিবর্তন কখনোই বাংলায় হয়, তাহলে হয়তো আমরা সুন্দর একটা বাংলা পাবো। আর তোমার উপরে যে ধরনের থ্রেট যা সব চলছে, দেখে আমার খুব খারাপ লাগে। পড়তেও পারি না এমন সব নোংরা কমেন্ট। কিন্তু লড়াইটা থেকে সরলে কিন্তু চলবে না, লড়াইটা কিন্তু করতে হবে। আর ওরা বুঝবে না যে দিদি ওদেরকে কিভাবে দিনের পর দিন বিপথে পরিচালিত করছেন। এই সমাজের উন্নতি কখনো এই সরকার আমলে হতে পারে না, সেটা আমিও মনে প্রাণে তাই ভাবি। ভালো থাকবে রোজিনা, আরও পজিটিভ হতে হবে, কাজ করতে হবে, মনকে শক্ত করে নিয়ে এগোতে হবে। ভালো থাকবে। দর্শক, শুনলেন রোজিনা রহমানের অভিজ্ঞতা। অনেকটা শক্ত হয়ে গেছে, দুদিন আগে খুব আমাকে করে ফোন করেছিল। তো পাশে আপনারা আছেন, পাশে থাকবেন। আর আমি যে কমিউনিটির ব্যাপারে বারবার বলে থাকি, একটু বুঝবেন কি করছেন দিদি, আসল জায়গাটা বোঝার চেষ্টা করবেন। দিদি কি ভালো করছেন না ধ্বংস করছেন? দিদি কি আপনাদের ধর্মটাকে ঠিক করে পালন করতে দিচ্ছেন নাকি ব্যবহার করছেন? একটু ভেবে দেখবেন। কমিউনিটি শিক্ষিত সচেতন না হলে, সমাজ সম্পর্কে সচেতন না হলে, নীতি আদর্শ বিষয়ে সচেতন না হলে, ধর্ম বা ওই নারায়ণ তকবীর আল্লাহু আকবার বলে রাস্তায় বেরিয়ে পড়লাম, আর হিন্দু বা অন্য কেউ কিছু বললে চিৎকার করলাম, তাতেই জান্নাত পেয়ে যাব, যদি এই ভাবনায় বসে থাকেন, এখানেও যেমন জাহান্নামে রয়েছেন, এখন তো গোটা বাংলা জাহান্নামে, আর মরে যাবার পরেও আবার জাহান্নামেই যাবেন, কোথাও জান্নাত পাবেন না। দর্শক, বলবেন আপনারা, যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।